আসসালামু আলাইকুম। আমি সাইফুর রহমান, প্রভাষক হিসাব বিজ্ঞান, বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদেরকে আমি যশোর বোর্ড 2019-এর যে নবোদান বইটি এসেছিল তার সমাধান করে দেখাবো। তোমরাও তোমাদের টেস্ট পেপারের অংশ থেকে বা বইয়ের যে অংশে তোমাদের এই বোর্ড কোশ্চেনটি আছে তা একটু বের করে নাও এবং অঙ্কটি আমার সাথে সাথে করার চেষ্টা করো। আশা করি তোমরা অঙ্কটি সহজেই বুঝতে পারবে এবং এই ধরনের অঙ্ক যদি তোমার পরীক্ষায় আসে তাহলে তা অ্যান্সার করতে পারবে। আসো সর্বপ্রথমে আমরা দেখে নিই অঙ্কের প্রশ্নে কি বলা হয়েছে। যশোর বোর্ড 2019-এর প্রশ্নটিতে যা বলেছে তা আমি এখন একটু পড়ে শোনাচ্ছি। রিয়া ট্রেডার্স এর 2018 সালের মে মাসের লেনদেন নিম্নরূপ। 2018 সালের মে মাসের 1 তারিখ নগদ 2,60,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। মে মাসের 3 তারিখ সাকিব স্টোরের নিকট হতে পণ্য ক্রয় 2,75,000 টাকা এবং চেক প্রদান 1,20,000 টাকা। মে মাসের 5 তারিখ ব্যবসায় ব্যবহারের জন্য এসি ক্রয় করা হলো 2,50,000 টাকা। 7 তারিখ পণ্য বিক্রয় 2,25,000 টাকা, যার 50% ধারে অর্থাৎ 50% ধারে। মে মাসের 12 তারিখ মে মাসের 5 তারিখের ক্রয়কৃত এসির 3 লক্ষ টাকায় বিক্রি করা হয়েছে, অর্থাৎ আমরা 5 তারিখে যে এসিটি ব্যবহারের জন্য ক্রয় করেছিলাম তা এখন 3 লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছি। মে মাসের 14 তারিখ সাকিব স্টোরকে পরিশোধ করা হলো 1,50,000 টাকা এবং ভাট্টা প্রাপ্তি 5,000 টাকা। 16 তারিখ ব্যবসা হতে উত্তোলন 50,000 টাকা। 18 তারিখ অগ্রিম ভাড়া প্রদান করা হয়েছে 25,000 টাকা। 26 তারিখ 2,500 টাকা বাট্টা বাদে দেনাদার হতে প্রাপ্তি 1,10,000 টাকা। এবার আসো সৃজনশীল কোশ্চেনে কি কি বলা হয়েছে তা একটু আমরা দেখে নেই। ক, উপযুক্ত তথ্য হতে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। খ, রিয়া ট্রেডার্সের নগদ প্রাপ্তির জাবেদা প্রস্তুত করো। গ, উদ্দীপকের ভিত্তিতে একটি নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। এবার আসো আমরা অঙ্কটি কিভাবে সমাধান করেছি তা একটু দেখে নেওয়া যাক। ক নম্বর প্রশ্নে আমাদেরকে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণটা কি তা একটু আমরা দেখে নেই। মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে যে সকল প্রাপ্তি অনিয়মিত এবং টাকার পরিমাণ বড় এবং 1 বছরের বেশি সময় যার সুবিধা ভোগ করা যায়, এই ধরনের টাকার পরিমাণকে আমরা বলতেছি মূলধন জাতীয় প্রাপ্তি। তোমরা প্রশ্নের মধ্যে একটু খেয়াল করে দেখো। সর্বপ্রথমেই আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে মালিক কত টাকা, 2,60,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করে। মালিক যদি কোম্পানিতে কোনো টাকা নিয়ে ব্যবসা শুরু করে সেই টাকাটা কিন্তু নির্দিষ্ট একটি বারই মালিক প্রদান করছে, এই টাকাটি কোম্পানিতে কিন্তু বছরের পর বছর ব্যবহার হচ্ছে। তাহলে দেখো শর্ত ছিল কি, অনিয়মিত। মালিক কিন্তু রেগুলার মূলধন দেয় না, হয়তো বা 1-2বার প্রয়োজনে আবার আমার মূলধনটা সরবরাহ করতে পারে। টাকার পরিমাণ বড়, দেখো মালিক যে টাকার পরিমাণটি দিচ্ছে 2,60,000 টাকা, তা কিন্তু খুব বড় একটি অ্যামাউন্ট এবং 1 বছরের বেশি বা অধিক সময় তার সুবিধা গ্রহণ করা যাচ্ছে। মালিক যে টাকাটা কোম্পানিতে বিনিয়োগ করছে সেটা কিন্তু সাথে সাথে আবার ফেরত নিচ্ছে না, এটা কিন্তু কোম্পানি যতদিন থাকতেছে ততদিন কিন্তু মালিক এই টাকাটি ব্যবহার করতে দিয়ে দিচ্ছে। তো এই 3টি শর্তই কিন্তু এই মূলধন আনয়নের ক্ষেত্রে গ্রহণযোগ্য হচ্ছে, তাই এটি আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি। এবার দেখো ক্রয়কৃত এসি বিক্রয়। ক্রয়কৃত এসিটি ছিল আমাদের জন্য সম্পদ, স্থায়ী সম্পদ। এই সম্পদটি যদি আমরা বিক্রি করে দিই এই টাকার পরিমাণটাও কিন্তু দেখো বড়, এবং এসি বা কারবারের কোনো স্থায়ী সম্পদ কিন্তু আমরা সচরাচর বিক্রি করি না, তাই এটি অনিয়মিত। এবং এই টাকাটি কিন্তু আমি যতদিন না পর্যন্ত নতুন একটি এসি ক্রয় করতেছি ততদিন পর্যন্ত ব্যবসায় আমি ব্যবহার করতে পারতেছি। তো এখানেও আমার এই 3টি শর্তই গ্রহণযোগ্য হচ্ছে, তাই এটিও আমাদের মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে আমরা নিয়ে এসেছি। তাহলে দেখো ক্রয়কৃত এসি আমরা বিক্রয় করে দিয়েছি 3 লক্ষ টাকা, আর আমরা মূলধন এনেছিলাম 2,60,000 টাকা।
দুটি যোগ করলে আমাদের ফলাফল আসে 5,60,000 টাকা। তো সর্বমোট আমাদের মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ দাঁড়ায় 5,60,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো পরের অংশে খ নম্বর প্রশ্নটি সমাধান করি। তো শিক্ষার্থী বন্ধুরা, খ নম্বর প্রশ্নে আমাদেরকে নগদ প্রদান জাবেদা প্রস্তুত করতে বলা হয়েছে। নগদ প্রদান জাবেদা প্রস্তুত করার সময় আমাদেরকে অবশ্যই জানতে হবে যে নগদ প্রদানের ঘরটি কি ধরনের। আসো আমরা এক নজরে একটু নগদ প্রদান জাবেদার ছকটি দেখে নিই। সর্বপ্রথম যে ঘরটি তৈরি করা হয়েছে তা হচ্ছে তারিখের, এরপর হচ্ছে ক্রেডিট হিসাব খাত। যেহেতু আমাদের নগদ টাকা কোম্পানিতে আসলে নগদান হিসাব ডেবিট হয়, এই নগদানের নিয়ম অনুযায়ী তার নামটি বসাতে হয় বিপরীত, অর্থাৎ নগদান ডেবিট হলে তার ক্রেডিট হিসাবের নামগুলো বসাতে হবে। তাই আমরা এই ঘরটির নাম দিয়েছি ক্রেডিট হিসাব খাত। এরপরের ঘরটি হচ্ছে সূত্র, এরপরের ঘরটি হচ্ছে নগদান হিসাব ডেবিট। যেহেতু কারবারে নগদ টাকা আসলে নগদান হিসাব ডেবিট প্রকাশ করে, তাই আমরা এই নগদ ডেবিট নামটি বসিয়েছি। বাট্টা হিসাব ডেবিট, আমরা নগদ টাকা প্রাপ্তির সময় যদি কোনো ছাড় দিয়ে থাকি সেই বাট্টার টাকাটি এই বাট্টার ঘরে বসাতে হবে। এবার আসো বিক্রয় হিসাব ক্রেডিট, কোনো পণ্য যদি আমরা বিক্রয় করে থাকি তাহলে এই বিক্রয় ঘরেই বসাতে হবে। এরপরের ঘরটি হচ্ছে বিবিধ দেনাদার হিসাব ক্রেডিট। কোনো দেনাদার থেকে যদি আমি কোনো টাকা পেয়ে যাই তাহলে আমাদের দেনাদার নামক সম্পত্তি হ্রাস পায়, তখন এই দেনাদারের নামটি বসে এই দেনাদারের ঘরেই টাকাটি বসাতে হবে। অন্যান্য হিসাব ক্রেডিট, এই যে লাস্ট ঘরটি অন্যান্য হিসাব ক্রেডিট, এই ঘরটি হচ্ছে কোম্পানিতে পণ্য এবং দেনাদার কাছ থেকে টাকা আদায় করা ছাড়া অন্য যে কোনো ফান্ড থেকে যদি নগদ টাকা আমরা পেয়ে থাকি তা সেই অন্যান্য ঘরে বসাতে হবে। বিবরণে সেই নামটি বসিয়ে দিব এবং টাকাটি বসবে অন্যান্য ঘরে। আসো এবার অঙ্কটি সমাধান করি এবং সহজেই বুঝে নিই। আমার প্রশ্নে আমাদেরকে যে নগদ প্রাপ্তির জাবেদা প্রস্তুত করতে বলা হয়েছে তার সমাধানটি একটু খেয়াল করা যাক। সর্বপ্রথমে আমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল নগদ 2,60,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হয়েছে। তাহলে দেখো কোম্পানিতে যদি 2,60,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ হয় তাহলে জাবেদাটি কি হবে? জাবেদাটি হয় নগদান হিসাব ডেবিট টু মূলধন হিসাব ক্রেডিট। তো নগদ প্রাপ্তির জাবেদাতে আমরা বলেছিলাম তার বিপরীত নামটি বসাতে হয়, তাই নগদের ক্রেডিটের নামটি ছিল মূলধন হিসাব, তাই আমরা মূলধন হিসাব নামটি বসিয়েছি এবং নগদের ঘরে টাকাটা বসিয়েছি 2,60,000 টাকা। আর পূর্বে আমরা বলেছিলাম বিক্রয় বা দেনাদার বাদে অন্য কোনো ফান্ড থেকে যদি আমরা নগদ টাকা সংগ্রহ করি তাহলে তার টাকাটি বসবে অন্যান্য ঘরে, তাই আমরা অন্যান্য ঘরে 2,60,000 টাকা বসিয়েছি। এবার পরের এন্ট্রিটি হচ্ছে 7 তারিখের নগদ প্রাপ্তির জাবেদার পরের এন্ট্রিটি হচ্ছে 7 তারিখের। তো 7 তারিখের হিসাবটিতে কি বলা হয়েছে খেয়াল করো। পণ্য বিক্রয় 2,25,000 টাকা, যার 50% ধারে, অর্থাৎ আমি 2,50,000 টাকা দিয়ে একটি পণ্য বিক্রি করেছি যার অর্ধেক আমি নগদে পেয়েছি, বাকি অর্ধেক আমার ধারে রয়েছে। তাহলে আমাদের জাবেদার কি হবে? নগদের হিসাব ডেবিট 1,12,500 টাকা, দেনাদার হিসাব ডেবিট 1,12,500 টাকা এবং বিক্রয় হিসাব ক্রেডিট 2,25,000 টাকা। নগদ প্রাপ্তির জাবেদাতে শুধুমাত্র যে টাকাটি আমরা নগদে পেয়েছি সেই অংশটি দেখাতে হবে, যে অংশটি ধারে তা নগদ প্রাপ্তির জাবেদায় আসবে না। তাহলে খেয়াল করে দেখো, আমরা বিক্রয় করেছিলাম তাই আমরা নামটি লিখেছি বিক্রয় হিসাব, নগদে পেয়েছি 1,12,500 টাকা, তাই নগদের ঘরে 1,12,500 বসিয়েছি এবং বিক্রয় করার ফলে আমার বিক্রয় হিসাব ক্রেডিট হয়েছে, তাই বিক্রয়ের ঘরে আমরা 1,12,500 টাকা বসিয়ে দিয়েছি। এবার পরের লেনদেনটি খেয়াল করো। পরের লেনদেনটি হচ্ছে 12 তারিখের অফিস সরঞ্জাম, অর্থাৎ 12 তারিখের লেনদেনটি খেয়াল করো। 12 তারিখে প্রশ্নে কি বলা হয়েছে? 12 তারিখের প্রশ্নে বলা হয়েছে 5 মে তারিখে ক্রয়কৃত এসিটি 3 লক্ষ টাকায় বিক্রয় করা হয়েছে। আমরা 5 তারিখে একটি এসি ক্রয় করেছিলাম 2,50,000 টাকা দিয়ে, যা আমরা পরবর্তীতে এসে 3 লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছি। তাহলে আমাদের জাবেদারে কি দাঁড়ায়? নগদান হিসাব ডেবিট টু অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট। তো আমরা এই নামটি এখানে বসিয়েছি অফিস সরঞ্জাম হিসাব এবং নগদ টাকা যেহেতু আমরা 3 লক্ষ টাকা পেয়েছি তাই নগদান হিসাব ডেবিটের ঘরে 3 লক্ষ টাকা বসিয়ে দিয়েছি।
আর অফিস সরঞ্জাম বিক্রয় আর পণ্য বিক্রয় কিন্তু এক কথা না। পণ্য বিক্রয় করলেই শুধুমাত্র আমরা বিক্রয় ঘরে বসাবো, এসি বা অফিস সরঞ্জাম সেটা কিন্তু আমাদের পণ্যের মধ্যে পড়ে না, যেহেতু কোম্পানির কাজ কিন্তু এসি বিক্রয় করা না, তাই আমরা এই বিক্রয়টিকে অন্যান্য ঘরে বসাবো। তাই অন্যান্য ঘরে বসিয়েছি আমরা 3 লক্ষ টাকা। এবার পরের হিসেবটি হচ্ছে 26 তারিখের। এই 26 তারিখে আমাদের প্রশ্ন কি, এবার পরের তারিখটি হচ্ছে 26 তারিখের। 26 তারিখের হিসেবটিতে কি বলা হয়েছে প্রশ্নে, তা একটু আমরা খেয়াল করি। 26 তারিখে বলা হয়েছে ব্যবসা হতে উত্তোলন। 26 তারিখে বলা হয়েছে 2500 টাকা বাট্টা বাদে দেনাদারের কাছ থেকে 1,10,000 টাকা পাওয়া গিয়েছে। ছাব্বিশ তারিখে বলা হয়েছে 2500 টাকা বাট্টা বাদে দেনাদারের কাছ থেকে 1,10,000 টাকা পাওয়া গিয়েছে। তাহলে জাবেদারে কি দাঁড়ায়, দেনাদারের কাছ থেকে আমার প্রাপ্যর পরিমাণ ছিল 1,12,500 টাকা, তার বিনিময়ে আমি নগদ টাকা পেয়েছি 1,10,000, তাই নগদান হিসাব ডেবিট 1,10,000 টাকা, এবং বাট্টা বাবদ আমি ছাড় দিয়েছি তাকে 2500 টাকা, তাই বাট্টা হিসাব ডেবিট 2500 টাকা। তো দেখো আমরা সমাধানটি এখন কিভাবে নগদ প্রাপ্তির জাবেদায় বসাবো। প্রাপ্য হিসাব অর্থাৎ প্রাপ্য থেকে যেহেতু আমরা টাকাটা পেয়েছি, তাই প্রাপ্য হিসাব আমরা দিয়ে নগদ পেয়েছি 1,10,000 টাকা, তাই নগদের ঘরে ডেবিট পাশে 1,10,000 টাকা বসিয়েছি। বাট্টা বাবদ আমি ছাড় দিয়েছি 2500 টাকা, তাই বাট্টার ঘরে 2500 টাকা বসিয়েছি, এবং দেনাদার থেকে টোটাল প্রাপ্তির পরিমাণ ছিল 1,12,500 টাকা, তাই দেনাদারের ঘরে আমরা 1,12,500 টাকা বসিয়েছি। এবার এই যে হিসাবগুলো আমাদের বসানো শেষ, এখন আমাদেরকে হিসাবগুলোর যোগফল টেনে দিতে হবে। তো সর্বপ্রথম আমরা যদি নগদের হিসাবগুলো যোগ করে ফেলি, তাহলে আমাদের আসে 7,82,500 টাকা। বাট্টার ঘরে একটি হিসাবে আছে 2500 টাকা, তাই আমরা নিচে নামিয়ে দিয়েছি। বিক্রয় ঘরে একটি হিসাবে আছে 1,12,500 টাকা, তাই আমরা বসিয়ে দিয়েছি। পরবর্তীতে ছিল আমাদের দেনাদার হিসাব, দেনাদার হিসাবেও একটি হিসাবই ছিল 1,12,500 টাকা, তাই বসিয়ে দিয়েছি। অন্যান্য হিসাবে একাধিক হিসাব ছিল, একটি ছিল 2,60,000 টাকা, একটি ছিল 3 লক্ষ টাকা, যোগ করে দিলে হয় 5,60,000 টাকা। আশা করি তোমরা হিসাবটি বুঝতে পেরেছো, এবং পরীক্ষার হলে এই হিসাবটি বা এই অঙ্কটি তোমাদের হয়েছে কিনা কিভাবে বুঝতে পারবে সেই টিপসটি হচ্ছে, নগদ এবং বাট্টার টাকা যে দুটি হিসাব ডেবিটে আছে, সেই দুটি হিসাবের একটা যোগফল তোমরা ক্যালকুলেটরে টেনে ফেলবে, এবং ক্রেডিট পাশে বিক্রয়, দেনাদার এবং অন্যান্য যে ঘরের টাকাগুলো আছে তা যোগ করে ফেলবে। এই ডেবিট এবং ক্রেডিট পাশে টাকার পরিমাণ যদি মিলে যায়, বুঝে যাবে তোমাদের অঙ্কটি হয়ে গিয়েছে বা মিলে গিয়েছে। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আসলে এবার আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করি। গ নম্বর প্রশ্নে আমাদেরকে নগদ প্রদান জাবেদা প্রস্তুত করতে বলা হয়েছে। আসলে এবার দেখে নেই নগদ প্রদান জাবেদার ছকটি কি ধরনের। সর্বপ্রথমে আমাদেরকে যে ঘরটি প্রয়োজন হয় তা হচ্ছে তারিখ। তারিখ ওয়াইজ আমাদের হিসাবগুলো আনতে হয়, তাই তারিখের ঘর অবশ্যই প্রয়োজন। এরপর হচ্ছে চেক নং। আমি যে টাকাটি চেকে পরিশোধ করব তাও এই নগদান বইয়ের মধ্যে আসে, তাই চেক নংয়ের ঘরটি প্রদান করতে হয়। ডেবিট হিসাব খাত। কেন এই ডেবিট হিসাব নামকরণ করা হয়েছে? কারণ হচ্ছে নগদ টাকা যদি আমরা পরিশোধ করে দেই, নগদান হিসাব আমাদের ক্রেডিট পাশে বসে, আর এই ঘরটিতে তার বিপরীত নামগুলো বসাতে হয়, কারণ আমরা কিভাবে নগদ টাকা পরিশোধ করেছি সেই কারণটি দেখে যেন বোঝা যায় আমরা কেন নগদ টাকাটি পরিশোধ করেছি। এরপর হচ্ছে সূত্র, এবং এর পরবর্তী ঘরটি হচ্ছে ক্রয় হিসাব। ক্রয় হিসাব ডেবিট, ক্রয় করলে নগদ টাকা পরিশোধ করা হয়, এই জন্য ক্রয় হিসাব ডেবিট পাশে বসাতে হয়, এবং তার বিনিময়ে নগদ টাকা চলে যায়, সেই টাকাটি আমরা নগদানে বসিয়ে দিচ্ছি। এরপরের হিসাবটি হচ্ছে পাওনাদার হিসাব। পাওনাদারকেও আমি নগদ টাকা যদি পরিশোধ করে দেই তাহলে আমার দায় হ্রাস পায়, এই জন্য পাওনাদার হিসাব তখন ডেবিট হয়ে যায়, এবং নগদ টাকা পরিশোধ করার ফলে নগদ টাকা ক্রেডিট হয়ে যায়। এরপরের ঘরটি হচ্ছে অন্যান্য হিসাব। ক্রয়কৃত পণ্যের জন্য টাকা পরিশোধ করি, এবং পাওনাদারকেও আমরা টাকা পরিশোধ করি। এছাড়াও আমরা বিভিন্ন কারণে কিন্তু নগদ টাকা পরিশোধ করে থাকি। সেই হিসাবগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা ঘর করতে গেলে অনেকগুলো ঘর হয়ে যায়, এই জন্য বাকি সকল হিসাবগুলোকে আমরা অন্যান্য নামেই হিসাবভুক্ত করে ফেলছি।
এর পরের ঘরটি হচ্ছে নগদান হিসাব ক্রেডিট, অর্থাৎ নগদ প্রদান যাবে না, নগদ টাকা প্রদান করলে আমার নগদ টাকা চলে যাবে, তাই নগদান হিসাব ক্রেডিট লিখছি। এবার আসো বার্তা হিসাব। নগদ টাকা পরিশোধ করার সময় যদি আমরা কোনো ছাড় পেয়ে থাকি তখন এই বার্তার ঘরে বসাতে হবে। নগদ প্রদান জাবেদার মধ্যে যে হিসাবগুলো এসেছে তা একটু খেয়াল করা যায়। সর্বপ্রথমেই যে হিসাবটি এসেছে তা হচ্ছে 3 তারিখের। আর 3 তারিখের হিসাবটিতে কি বলা হয়েছে তা একটু প্রশ্নের মধ্যে খেয়াল করি। বলা হয়েছিল সাকিব স্টোর এর নিকট হতে পণ্য ক্রয় করা হয়েছে 2,75,000 টাকা এবং চেক প্রদান করা হয়েছে 1,20,000 টাকা। এই হিসাবটির জাবেদা কি হবে? সাকিব স্টোরের কাছ থেকে যেহেতু আমরা পণ্য ক্রয় করেছি তাই জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, টাকার পরিমাণ বসবে 2,75,000 টাকা। নগদে আমরা পরিশোধ করেছি 1,20,000 টাকা। চেক প্রদান করা নগদ প্রদান করার সমান কথা, তাই আমরা নগদান হিসাব না লিখবো না, লিখবো ব্যাংক হিসাব ক্রেডিট 1,20,000 টাকা। কিন্তু এই নগদ প্রদান জাবেদাও এই হিসাবটি আসবে, কারণ চেক প্রদান করা নগদ প্রদান করা সমান কথা ধরে এই নগদ প্রদান হিসাবটি প্রস্তুত করা হয়। বাকি যে 1,55,000 টাকা আছে তা কিন্তু ধারে, বাকি এই ধারের অংশটি হবে পাওনাদার হিসাব ক্রেডিট। এই হিসাবটি কিন্তু নগদ প্রদান জাবেদায় বসানো যাবে না। আসো দেখি কিভাবে প্রস্তুতি করা হয়েছে। ফার্স্টে যেহেতু আমরা ক্রয় করেছি তাই ক্রয় হিসাব নামটি বসিয়েছি। নগদ টাকা প্রদান করা হয়েছে 1,20,000 টাকা। কিভাবে বুঝলাম 1,20,000 টাকা? কারণ চেকে প্রদান করা নগদ টাকা প্রদান সমান কথা, তাই ক্রয় হিসাব লিখে আমরা বসিয়েছি 1,20,000 টাকা। এবার নগদান হিসাব ক্রেডিট পাশে নগদের ঘরে আমরা বসিয়ে দিয়েছি 1,20,000 টাকা। এবার শিক্ষার্থীরা পরের হিসাবটি খেয়াল করো। পরের হিসাবটি এখানে আসবে হচ্ছে 5 তারিখ। ব্যবসায় ব্যবহারের জন্য একটি এসি ক্রয়। এসিটি হচ্ছে আমাদের অফিস সরঞ্জাম, তাই এর জন্য জাবেদা হবে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ হচ্ছে 2,50,000 টাকা। আসলে দেখি সমাধানটা কিভাবে করা হয়েছে। এসিটি হচ্ছে আমাদের অফিস সরঞ্জাম, তাই নামটা আমরা বসিয়েছি অফিস সরঞ্জাম হিসাব। অফিস সরঞ্জামের জন্য কিন্তু কোনো হিসাব নেই। অফিস সরঞ্জাম ক্রয় বা পণ্য ক্রয় কিন্তু এক কথা না, পণ্যের ক্রয়ের হিসাবটি শুধুমাত্র ক্রয় হিসাবে বসবে, তাই আমরা এই এসির নামটি অন্যান্য হিসাবের ঘরে বসিয়েছি। নগদ টাকা চলে গিয়েছে তাই নগদের ঘরেও বসিয়ে দিয়েছি এই 2,50,000 টাকায়। এরপর হিসাবটি হচ্ছে 14 তারিখের। 14 তারিখে কি হিসাবটি বলা হয়েছে তা একটু খেয়াল করা যায়। সাকিব স্টোরকে পরিশোধ করা হয়েছে 1,50,000 টাকা এবং বার্তা প্রাপ্তি 5,000 টাকা। এই জন্য আমাদের জাবেদাটি কি হবে? যেহেতু আমাদের পাওনাদার আমাদের কাছে টাকা পায়, তাকে যদি আমি পরিশোধ করে দেই পাওনাদার তখন চলে এসে আসে ডেবিট পাশে, তাই জাবেদাটা হবে প্রদেয় হিসাব ডেবিট 1,55,000, নগদান হিসাব ক্রেডিট 1,50,000 এবং বার্তা হিসাব ক্রেডিট 5,000। প্রদেয় হিসাব 1,55,000 কিভাবে হলো? তাকে আমি নগদ টাকা পরিশোধ করেছি 1,50,000 টাকা এবং বার্তা হিসেবে সে আমাকে ছাড় দিয়েছে 5,000। দুটি হিসাবকে যোগ করলে একসাথে ফলাফল আসে 1,55,000। আসো দেখি ফলাফলটি আমরা কিভাবে বসিয়েছি। প্রদেয় হিসাব সাকিব, আমরা নামটি বসিয়ে দিলাম, তার পাওনাদারের ঘরে আমরা বসিয়ে দিলাম 1,55,000 এবং নগদ টাকা আমি তাকে পরিশোধ করেছি 1,50,000 তাই বসিয়ে দিলাম এবং সে আমাকে ছাড় দিয়েছে 5,000 তাই আমরা এখানে বসিয়ে দিয়েছি। 16 তারিখের হিসাবটি খেয়াল করো। 16 তারিখে মালিক বলেছে ব্যবসা থেকে উত্তোলন করেছে 50,000 টাকা। মালিক যদি কারবার থেকে কোনো টাকা উত্তোলন করে তাহলে তার জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, যেহেতু উত্তোলন আমাদের ডেবিট পাশে নামটি এসেছে তাই উত্তোলন হিসাবটি আমরা বসালাম ডেবিট পাশে। উত্তোলন নামে আমাদের এখানে কোনো ঘর নেই তাই আমরা অন্যান্য ঘরে বসাবো এই 50,000 টাকায় এবং তার বিনিময়ে যেহেতু আমার নগদ টাকা কমে গিয়েছে বা হ্রাস পেয়েছে তাই নগদের ঘরে বসালাম 50,000 টাকা। এরপরে আমাদেরকে বলা হয়েছে 18 তারিখে অগ্রিম ভাড়া পরিশোধ করা হয়েছে চেকের মাধ্যমে 25,000 টাকা। তো চেকের মাধ্যমে যদি আমরা অগ্রিম ভাড়া পরিশোধ করি তাহলে আমাদের জাবেদা হয় অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো এখানে আমাদের নগদ টাকা চলে গিয়েছে তাই নামটি বসাবো বিপরীত। অগ্রিম ভাড়া হিসাব আমরা নামটি বসিয়ে দিয়েছি
যার বিনিময়ে আমার নগদ টাকা চলে গিয়েছে 25,000, তাই নগদের ঘরে বসে দিয়েছে 25,000, এবং অগ্রিম ভাড়া নামে এখানে কোনো ঘর নেই বিধায় তাই আমরা অন্যান্য ঘরে বসিয়ে দিয়েছি 25,000 টাকা। এবার আমরা তাদের ঘর অনুযায়ী টাকার পরিমাণগুলো যোগ করে ফেলবো। সর্বপ্রথমে আছে ক্রয় হিসাব। ক্রয় হিসাব একটি মানি আছে, তাই একটি মানি আমরা 1,20,000 টাকা বসিয়ে দিয়েছি। পরের হিসাবটি হচ্ছে পাওনাদার। পাওনাদারও একটি হিসাব আছে, তাই আমরা 1,55,000 টাকা বসিয়ে দিয়েছি। অন্যান্য হিসাব ছিল 3টি হিসাব। 3টি হিসাবের যোগফল একসাথে চলে আসে 3,25,000 টাকা। নগদের ঘরের যোগফল আসে একসাথে 5,95,000 টাকা। 5,95,000 টাকা এবং বাট্টার পরিমাণ দাঁড়ায় 5,000 টাকা। বরাবর মতো এবারও বলি, তোমরা পরীক্ষার হলে কিভাবে বুঝে ফেলবে তোমাদের নগদ প্রাপ্তি প্রদানের ঘরটি যোগফল মিলে গিয়েছে এবং অঙ্কটি হয়েছে, তা হচ্ছে ডেবিট পাশের যোগফল, যে 3টি ঘর আছে ক্রয়, পাওনাদার এবং অন্যান্য, এই ঘরের টাকাগুলো যোগ করে ফেলবে, এবং নগদ এবং বাট্টা আছে ক্রেডিট পাশে, এই দুটি ঘরের টাকা একসাথে যোগ করে ফেলবে। তাহলেই দেখবে ডেবিট পাশের হিসাবের টাকা এবং ক্রেডিট পাশের হিসাবের টাকাগুলো মিলে গিয়েছে। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার সলভ করে দেওয়া অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে, এবং বাসায় বসে অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে। আমি সাইফুর রহমান, আজকে তোমাদের থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং আমার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।